আজকের ক্লাসে আমরা এই থিওরিজ অফ স্লোপ ইভলিউশন বা ঢালের বিবর্তন তত্ত্বগুলি সম্পর্কে জানার চেষ্টা করব। ঠিক আছে, তো ওই থিওরিজ অফ স্লোপ ইভলিউশন জানার আগে আমরা দেখে নিই চলো যে এই প্রাইমারি স্লোপ এবং সেকেন্ডারি স্লোপ কি। ঠিক আছে, দেখো প্রথমে এই প্রাইমারি স্লোপ তোমাদের আমি আগের ক্লাসে বলেছি যে প্রাইমারি স্লোপ হচ্ছে যে ভূ অভ্যন্তরীণ শক্তির প্রভাবে বা ভূ অভ্যন্তরীণ প্রক্রিয়ায়, যেমন মনে করো ভূ আলোড়ন, গিরিজনী আলোড়ন, মহীভাবক আলোড়ন, ভূমির উত্থান, অগ্ন্যুৎপাত, এইসব প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠে একদম সবার প্রথমে যে ঢালের সৃষ্টি হয় সেই ঢালটাকেই বলা হয় বা সেই স্লোপটাকেই বলা হয় প্রাইমারি স্লোপ। যেমন ধরো যে মহীভাবক আলোড়নে এরকম চ্যুতির তৈরি হলো, তাহলে মহীভাবক আলোড়নে চ্যুতির তৈরি হলে এই যে ঢালটা, এই ঢালটা প্রথমবার সৃষ্টি হলো, এই তো। আবার মনে করো মহীভাবক আলোড়নে এরকম স্তূপ পর্বত তৈরি হলো, তো স্তূপ পর্বত তৈরি হলে এই ঢালটা প্রথমবার তৈরি হলো, এই তো। আবার মনে করো গিরিজনী আলোড়নের ফলে এরকম শিলাস্তরে ভাঁজ পড়ে এরকম ভঙ্গিল পর্বত বা এরকম ভাঁজের সৃষ্টি হলো, তাহলে এই যে ভাঁজের এই ঢালটা কি প্রথমবার তৈরি হলো, তাই তো। তাহলে এই ঢালগুলোকে বলা হয় প্রাইমারি স্লোপ বা প্রাথমিক ঢাল। তাহলে প্রাথমিক ঢাল তৈরি হচ্ছে কি ভূ অভ্যন্তরীণ প্রক্রিয়ার মাধ্যমে, তাই তো। এবার দেখো, এবার এই প্রাথমিক ঢাল তৈরি হওয়ার পরে প্রাথমিক ঢালে পরবর্তীকালে কি হয়, প্রাথমিক ঢালে বিভিন্ন বহির্জাত শক্তি বা বিভিন্ন বহির্জাত প্রক্রিয়া, তাই তো, যেমন নদী, হিমবাহ, বায়ু প্রবাহ, সমুদ্র তরঙ্গ, এইসব প্রক্রিয়াগুলো কি করতে শুরু করে, এইসব প্রক্রিয়াগুলো এই প্রাথমিক ঢালে ক্ষয়, বহন ও সঞ্চয় করতে শুরু করে, তাই তো। তাহলে এই প্রাথমিক ঢালে বিভিন্ন বাহ্যিক শক্তিগুলোর দ্বারা ক্ষয়, বহন, সঞ্চয়ের মাধ্যমে কি হয় যে এই প্রাথমিক ঢাল ক্রমশ পরিবর্তিত হতে থাকে, তাই তো। তাহলে ঢালের এই যে পরিবর্তন, ক্রমশ যে পরিবর্তিত হচ্ছে, তার মানে কি এটাই ঢালের বিবর্তন, তাই তো। তো এই পরিবর্তিত হয়ে যে ঢালের সৃষ্টি হয় সেই ঢালটাই হচ্ছে সেকেন্ডারি স্লোপ। আবার দেখো, আমরা জানি যে ক্ষয়কাজের মাধ্যমে বা অবরোহণ প্রক্রিয়ার মাধ্যমে ভূমির উচ্চতা হ্রাস পায়, তাই তো, এবং সঞ্চয়ের মাধ্যমে বা আরোহণ প্রক্রিয়ার মাধ্যমে ভূমির উচ্চতা বৃদ্ধি পায়, তাই কিনা। যেমন ধরো এই কোনো একটা ভূমিরূপ আছে, ভূমিরূপটা মনে করো ক্ষয় হলো, ঠিক এরকম ভূমিরূপটার ক্ষয় হয়ে গেল, ঠিক আছে। তাহলে ক্ষয় হয়ে গেলে কি হলো, এর উচ্চতা হ্রাস পেল, তাই তো। আবার মনে করো ক্ষয়জাত পদার্থ এখানে এসে জমা হলো, ঠিক আছে, এখানে এসে জমা হলো, তাহলে এই অংশের উচ্চতা কি হলো, বৃদ্ধি পেল, আমরা জানি এটা, তাই তো। তাহলে ক্ষয়ের মাধ্যমে ভূমির উচ্চতা হ্রাস পায় এবং সঞ্চয়ের মাধ্যমে ভূমির উচ্চতা বৃদ্ধি পায়। কিন্তু ঢাল যদি বলি, ঢালের ক্ষেত্রে কি দেখো যে ক্ষয়ের আগে এই ছিল ভূমির ঢাল, তাই তো। ভূমির ঢালটা কি খাড়া ছিল, এবার ক্ষয়ের পরে ভূমিটা নিচু হওয়াতে এই হয়েছে ভূমির ঢাল। তাহলে দেখো আগের তুলনায় এই ভূমির ঢালের পরিমাণ হ্রাস পেয়েছে, তাই তো। আবার দেখো সঞ্চয়ের ক্ষেত্রে কি, সঞ্চয়ের আগে এই ছিল ভূমির ঢাল, তাই তো। এবার সঞ্চয়ের পরে দেখো এই ভূমির ঢাল, এই হয়েছে ভূমির ঢাল। তাহলে উভয় ক্ষেত্রেই কি যে ক্ষয়ের মাধ্যমেও ভূমির কি ঢাল হ্রাস পায়, এই তো। আবার সঞ্চয়ের মাধ্যমেও ভূমির ঢাল হ্রাস পায়। তাহলে ক্ষয়ের মাধ্যমে উচ্চতা হ্রাস পায়, সঞ্চয়ের মাধ্যমে উচ্চতা বৃদ্ধি পায়। কিন্তু ঢালের ক্ষেত্রে কি উভয় ক্ষেত্রেই ক্ষয়ের ফলেও, ভূমিরূপের ক্ষয়ের ফলেও ঢালের পরিমাণ হ্রাস পায় এবং ভূমিরূপের সঞ্চয়ের ফলেও ঢালের পরিমাণ হ্রাস পায়, তাই তো। তাহলে ঢাল সর্বদা কি ক্রমহ্রাসমান, ঢাল সর্বদা কমতে থাকে। এবার আমরা ঢালের বিবর্তন সম্পর্কে এই ডব্লিউ.এম. ডেভিসের মতবাদটি দেখে নিয়েছিল, ঠিক আছে। তো ঢালের বিবর্তন সম্পর্কে ডব্লিউ.এম. ডেভিস যে মতবাদ বা থিওরি উপস্থাপন করেন, সেই থিওরিটি স্লোপ ডিক্লাইন থিওরি নামে পরিচিত। এটা কিন্তু বহুবার বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন এসেছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন হতে পারে যে স্লোপ ডিক্লাইন থিওরিটি কে উপস্থাপন করেন, তাহলে উত্তর কি হবে, ডব্লিউ.এম. ডেভিস। এটা আগের ক্লাসে তোমাদের আমি বলেছি, তাই তো। তো এই স্লোপ ডিক্লাইন থিওরি বাংলায় ঢাল হ্রাস মতবাদ বলা যায় একে, আবার ঢালের ক্রমহ্রাসমান তত্ত্ব বলা যায়, ঠিক আছে। দেখো, তো ডেভিসের রচিত বিখ্যাত গ্রন্থ আমরা জানি কি জিওগ্রাফিক্যাল সাইকেল, এই তো। এছাড়াও তিনি দেখো যে 1892 সালে দ্য কনভেক্স প্রোফাইল অফ বেডল্যান্ড ডিভাইডস
এবং 1898 সালে দ্য গ্রেডিং মাউন্টেন স্লোপ দুটি গবেষণাপত্র প্রকাশ করে। ওকে, তো ডেভিসের এই স্লোপ ডিক্লাইন থিওরির মূল বক্তব্য এই জিওগ্রাফিক্যাল এসে এবং দ্য কনভেক্স প্রোফাইল অফ বেডল্যান্ড ডিভাইস এবং দ্য গ্রেডিং মাউন্টেন স্লোপ এই প্রকাশনাগুলিতে নিহিত আছে। ঠিক আছে, তাহলে আমরা এই স্লোপ ডিক্লাইন থিওরি কোথা থেকে পাচ্ছি? এই জিওগ্রাফিক্যাল সাইকেল এবং দ্য কনভেক্স প্রোফাইল অফ বেডল্যান্ড ডিভাইস এবং দ্য গ্রেডিং মাউন্টেন স্লোপ এই প্রকাশনাগুলি থেকে আমরা এই স্লোপ ডিক্লাইন থিওরির মূল বক্তব্য পাচ্ছি। তো এই স্লোপ ডিক্লাইন থিওরি বা ঢালহ্রাস মতবাদ বুঝতে গেলে ডেভিসের নর্মাল সাইকেল অফ এরোশন বা স্বাভাবিক ক্ষয়চক্র জানা থাকতেই হবে, তাই কিনা? কারণ এই নর্মাল সাইকেল অফ এরোশন বা স্বাভাবিক ক্ষয়চক্রের মাধ্যমে ডেভিস ভূমিরূপের বিবর্তন, তাই তো, ভূমিরূপের বিবর্তন বা ভূমিরূপের পরিবর্তন ব্যাখ্যা করেছে, তাই তো। আর দেখো, ভূমিরূপের বিবর্তন তখনই হবে বা ভূমিরূপের পরিবর্তন তখনই হবে যখন ভূমির ঢালের পরিবর্তন হবে, তাই কিনা? ভূমির ঢালের পরিবর্তন হলেই ভূমিরূপের পরিবর্তন হবে। কারণ আমরা আগেই জেনেছি যে ভূমিরূপকে চিহ্নিতকরণের যে উপায়গুলো আছে, তাই তো, যে কোন ভূমিরূপ কিরকম, তো ভূমিরূপকে চিহ্নিতকরণের উপায়গুলির মধ্যে ভূমির ঢাল সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভূমির ঢালের মাধ্যমে আমরা ভূমিরূপগুলোকে চিহ্নিত করি, তাই তো। তাহলে দেখো, তাহলে যেহেতু ভূমিরূপের পরিবর্তন কখন ঘটবে? ঢালের পরিবর্তন হলেই ভূমিরূপের পরিবর্তন ঘটবে, তাই তো। যেমন ধরো, এই মনে করো একটা ভূমিরূপ আছে, এই একটা ভূমিরূপ আছে, ঠিক আছে। এবার এই ভূমিরূপটা ক্ষয় পেয়ে পরিবর্তন হয়ে এইটুকু উচ্চতা বা এই ভূমিরূপটা তৈরি হয়েছে, এই ভূমিরূপটা তৈরি হয়েছে। তাহলে আগে ছিল এই ভূমিরূপ ছিল এরকম, পরে বিবর্তন হয়ে বা পরিবর্তিত হয়ে ভূমিরূপটা এরকম হয়েছে, তাই তো। তাহলে এক্ষেত্রে কি পরিবর্তন হয়েছে? তাহলে পূর্বে এই ছিল ভূমির ঢাল, তাই তো। তাহলে পরিবর্তন হওয়ার পরে কি এই হয়েছে ভূমির ঢাল, বা বিবর্তন হওয়ার পরে এই হয়েছে ভূমির ঢাল, তাই তো। তাহলে দেখো, যদি ভূমির ঢালের পরিবর্তন না হয়, তাই তো, তাহলে কিন্তু ভূমির উপরে পরিবর্তন হবে না, তাই কিনা? এই জন্য নর্মাল সাইকেল অফ এরোশন বা স্বাভাবিক ক্ষয়চক্র জানা থাকতেই হবে। এবং এই নর্মাল সাইকেল অফ এরোশন তোমাদের আমি আগেই করিয়ে দিয়েছি, তাই তো। তবুও এখানে যতটুকু না বললেই চলবে না, ততটুকু বলছি। দেখো, যে আমরা ওই নর্মাল সাইকেল অফ এরোশনে জেনেছি যে ভূমিরূপের বিবর্তন কি 3টি পর্যায়ে ঘটে, তাই তো। 3টি পর্যায়ের মধ্য দিয়ে ঘটে কি? যৌবন পর্যায়, পরিণত পর্যায়, বার্ধক্য পর্যায়, তাই তো। তো এই ভূমিরূপের পরিবর্তন এই 3টি পর্যায়ের মধ্য দিয়ে ঘটে। তাহলে ঠিক একইভাবে ভূমির ঢালেরও পরিবর্তন, ভূমির ঢালের পরিবর্তনও ডেভিসের মতে ভূমির ঢালের পরিবর্তনও যৌবন পর্যায়, পরিণত পর্যায়, বার্ধক্য পর্যায়, এই 3টি পর্যায়ের মধ্য দিয়ে ঘটে, তাই তো। আর ডেভিস তার ক্ষয়চক্রের শর্তে কি বলেছিলেন? আমরা জানি কি বলেছিলেন, যে ভূমির উত্থান শেষ হওয়ার পরেই সেখানে ক্ষয় কাজ শুরু হবে, তাই কিনা? যে আগে ভূমির উত্থান শেষ হবে, তাই তো। ভূমির উত্থান শেষ হওয়ার পর সেখানে ক্ষয় কাজ শুরু হবে। আর ক্ষয় কাজ, স্বাভাবিক ক্ষয়চক্রের ক্ষয় কাজ মূলত কোন শক্তির দ্বারা? কি জল প্রবাহের দ্বারা ভূমিরূপের ক্ষয় কাজ পরিচালিত হবে। এবার আমরা দেখে নিই, চলো, যে কোন পর্যায়ে কি ধরনের ঢাল সৃষ্টি হয়। ঠিক আছে, দেখো, প্রথমে এই যৌবন পর্যায়, ঠিক আছে। তো ডেভিস বলেছেন যৌবন অবস্থায় বা যৌবন পর্যায়ে উত্তল ঢালের সৃষ্টি হয়। মনে রাখবে, প্রশ্ন হতে পারে কিন্তু। তো ডেভিস বলেছেন যৌবন পর্যায়ে ভূমিরূপের কি উত্তল ঢালের সৃষ্টি হয়। এই উত্তল ঢালের সৃষ্টি কিভাবে হয়? দেখো, মনে করো এই কোনো একটা ভূমিরূপ, এর উত্থান শেষ হয়েছে। কি বলছি? ভূমিরূপের উত্থান শেষ হয়েছে, ক্ষয় কাজ শুরু হবে কার দ্বারা? জল প্রবাহের দ্বারা, তাই তো। তো এই ভূমিরূপের মনে করো এই যে এটা হচ্ছে, মনে করো এই দিকে ঢাল, এটা হচ্ছে ভূমির প্রাথমিক ঢাল বা প্রাইমারি ঢাল, তাই তো। কি বলছি? ভূমিরূপের উত্থান শেষ হয়েছে, ক্ষয় কাজ শুরু হবে কার দ্বারা? জল প্রবাহের দ্বারা, তাই তো। এবার বৃষ্টির জল কি এই ঢাল বরাবর প্রবাহিত হবে, তাই তো। প্রবাহিত হয়ে অনুগামী নদীর সৃষ্টি করবে, তাই তো। তো মনে করো এই ভূমির প্রাথমিক ঢাল বরাবর এই দুটা অনুগামী নদীর সৃষ্টি হলো, ঠিক আছে। এবার এই অনুগামী নদী কি করবে? অনুগামী নদী কি নিম্নক্ষয় করবে, তাই তো। দেখো,
অনুগামী নদী নিম্নক্ষয় করাতে ঠিক এরকম ভি আকৃতির উপত্যকা তৈরি হলো। তার মানে দেখো যে অনুগামী নদী বা নদী নিম্নক্ষয় করার দরুন, তাই তো নদীর দুপাশে এরকম দুটা ক্ষয়জাত ঢাল, এই নদীর এই দুটা ক্ষয়জাত ঢাল, এই নদীর এই দুটা ক্ষয়জাত ঢালের সৃষ্টি হলো। আবার দেখো, যেহেতু যৌবন অবস্থায় ভূমির ঢাল খাড়া থাকে, ফলে কি নিম্নক্ষয় সবচেয়ে বেশি হয়, তাই তো নিম্নক্ষয় সবচেয়ে বেশি হয়। নিম্নক্ষয় সবচেয়ে বেশি হওয়া মানে কি, এই গভীরতা কি, নদীর গভীরতা ক্রমশ বাড়তে থাকবে। আর নদীর গভীরতা যত বাড়তে থাকবে, নদীর গভীরতা যত বাড়তে থাকবে, তত কি হবে, ঢালের দৈর্ঘ্য তত বাড়তে থাকবে। এই জন্য দেখবে যৌবন অবস্থার শুরুতে ভূমির ঢালের দৈর্ঘ্য কম, তাই তো, কিন্তু যত সময় অগ্রসর হবে তত কি ভূমির ঢালের দৈর্ঘ্য ক্রমশ বাড়তে থাকবে, তাই তো। কোথায়, নদীর দুই পারে। তাহলে এই দুটা কি ক্ষয়জাত ডাল, ক্ষয় কাজের ফলে কি হয়েছে, এই ঢালটা তৈরি হয়েছে, তাই তো, নদীর দুই পারে। তো এই অবস্থায় কিন্তু ঢালের পশ্চাৎ অপসারণ খুব একটা ঘটে না, মানে এই পাশের দিকে ক্ষয় হয় না, বা ঢাল এদিকে খুব একটা সরে যায় না, ঠিক আছে। ঢালের পশ্চাৎ অপসারণ খুব একটা হয় না। তাহলে দেখো, এই যৌবন অবস্থার শুরুতে ঢালের পরিমাণ কম, তাই তো, ঢাল কম হয়, কিন্তু শেষের দিকে, যৌবন অবস্থার শেষের দিকে ঢাল খুব খাড়া হয়, তাই তো। আবার দেখো, তো এই যে দুটা নদীর এই যে মাঝখানের অংশ, এই ক্ষয়ের জন্য কি হয়, মাঝখানের অংশ, এই অংশটা জল বিভাজিকা রূপে অবস্থান করে, তাই তো। তাহলে দুটো অনুগামী নদীর মাঝের অংশ কি জল বিভাজিকা রূপে অবস্থান করে, ঠিক আছে। এবার এই যে জল বিভাজিকার শীর্ষদেশ আছে, এই জল বিভাজিকার শীর্ষদেশে কি হবে বলতো, আবহবিকার ঘটে, তাই তো। বৃষ্টি ফোটার জন্য সয়েল ক্রিপ বা মৃত্তিকা বিসর্পণ ঘটে, ঠিক আছে। তো সয়েল ক্রিপ কি বলছি, বৃষ্টি ফোটার জন্য মৃত্তিকা বিসর্পণ বা সয়েল ক্রিপ ঘটে, তাই তো। তার মানে এখান থেকে কি হয়, এই ঢাল বরাবর এদিকে এবং এদিকে ঢাল বরাবর মৃত্তিকার অপসারণ ঘটে। কোথার থেকে, এই জল বিভাজিকার শীর্ষদেশ থেকে, এই তো। ফলে জল বিভাজিকাটি কি তখন এরকম উত্তল ঢালে পরিণত হয়ে যায়, তাই তো। এই যে গোলাকার বা উত্তল ঢালে পরিণত হচ্ছে, এটাকেই ডেভিস রাউন্ডেড কনভেক্সিটি বলেছে। ক্লিয়ার? তো এভাবে ডেভিস বলেছেন যে যৌবন পর্যায়ে বা যৌবন অবস্থায় উত্তল ঢালের সৃষ্টি হয়। এরপর দেখো যে পরিণত পর্যায়ে ঢাল কিভাবে বিবর্তিত হয় বা ঢালের বিবর্তন কিভাবে ঘটে, ঠিক আছে। দেখো, তাহলে পরিণত পর্যায় মানে কি, যেখানে যৌবন পর্যায় শেষ হচ্ছে, তাই তো, সেখান থেকেই কি পরিণত পর্যায় শুরু হচ্ছে, তাই তো। এই জন্য পরিণত পর্যায়ের শুরুতে ভূমির ঢাল সর্বাধিক হয়। তার মানে দেখো, এই যে এটা যৌবন অবস্থার শেষ, তার মানে কি এখানেই কি হবে, ভূমির ঢাল সবচেয়ে বেশি হচ্ছে, তাই তো। পরিণত পর্যায়ের শুরুতে ভূমির ঢাল সবচেয়ে বেশি হয় এবং আস্তে আস্তে হ্রাস পায়। কেন হ্রাস পায়, দেখো। এবার দেখো, তাহলে এটা এই মাঝখানের এটা জল বিভাজিকা, এটা উত্তল হলো, তার মানে কি এটাও উত্তল হবে, তাই তো। এটাও উত্তল হবে, একই রকম প্রক্রিয়া, তার মানে ঠিক এরকম ছবিটা হবে, তাই তো। এবার দেখো, এবার পরিণত পর্যায়ে কি হয়, নিম্নক্ষয় কমে আসে, আস্তে আস্তে নিম্নক্ষয় কমে আসে, পার্শ্বক্ষয় বাড়তে থাকে। ওকে, তো পার্শ্বক্ষয় বাড়তে থাকলে কি হয়, এই যে নদীর দুই তীরের ঢাল, এই ঢালের কি হবে, পশ্চাৎ অপসারণ ঘটবে, তাই তো। ক্রমশ কি পিছিয়ে যাবে, নদী উপত্যকা কি চওড়া হবে, তাই তো। নদী উপত্যকা চওড়া হবে, তো নদী উপত্যকা এরকম মনে করো এই চওড়া হচ্ছে, ঠিক আছে। আর এই যে জলবিভাজিকার ঊর্ধ্বাংশ আছে, এই ঊর্ধ্বাংশ থেকে একই রকম ভাবে সয়েল ক্রিপ, আবহবিকার এগুলোর দ্বারা ঊর্ধ্বাংশের মৃত্তিকা স্তর এই ঢাল বরাবর কি নিচের দিকে নেমে আসবে। তাহলে দেখো, এখানে কি হবে, এই এটার নদী উপত্যকা এরকম চওড়া হবে, আবার উপরের দিকেও কি হবে, এই সয়েল ক্রিপ, আবহবিকারের জন্য উপরের দিকেও কি উচ্চতা হ্রাস পাবে। তাহলে কি হচ্ছে, দেখো, যেখানে পরবর্তীকালে ঢালের মাত্রা এবং ভূমির উচ্চতা কি হচ্ছে, দুটাই হ্রাস পাচ্ছে, তাই তো। এভাবে ঢালের মাত্রা এবং ভূমির উচ্চতা দুটাই ক্রমশ হ্রাস পেতে থাকে। কোন ক্ষেত্রে, পরিণত পর্যায়ে। আবার দেখো, এই মনে করো, এই ছবিটা ভালো করে লক্ষ্য করো, এই মনে করো পরিণত পর্যায়ে এই নদী প্রবাহিত হচ্ছে, তাই তো। তাহলে
নদীর এটা একটা, নদীর এই পাড়ের এটা একটা ঢাল, নদীর এই পাড়ের এটা একটা ঢাল, তাই তো? এবার দেখো, এবার তাহলে এখানে দুরকম ঢাল দেখবো, নদীর পাড়ের ঢাল একরকম, আর নদীর উপত্যকা নদীর জল এদিক থেকে এদিকে প্রবাহিত হচ্ছে, তাই কিনা? তাহলে নদী উপত্যকার ঢাল একরকম। ক্লিয়ার? তাহলে এটা কি নদীর পাড়ের ঢাল, তাই তো? পাড়ের ঢাল এদিক থেকে এদিকে, আর নদী উপত্যকার ঢাল এদিক থেকে এদিকে, নদী এভাবে প্রবাহিত হচ্ছে। বুঝা গেল? তাহলে দুরকম ঢাল, কিন্তু নদীর পাড়ে একরকম ঢাল আর নদীর উপত্যকা বরাবর একরকম ঢাল। ক্লিয়ার? এবার দেখো, এবার এই যে দুপাশ থেকে নদীর এই যে জলবিভাজিকার দুপাশ থেকে যেসব নুড়ি বালি কাকর বা যেসব মৃত্তিকা আসে, তাই তো, গড়িয়ে নামে, সয়েল ক্রিপ হয়, আবহবিকার হয়, সেগুলো এখানে এসে কি জমা হয়, তাই তো? এখানে এসে জমা হয়। ক্লিয়ার? এবার জমা হলে কি হয় দেখো, জমা হলে এই যে নদী আসে, এই নদী কি করে, যে নদী এমন একটা অবস্থায় পৌঁছায়, নদীর যা শক্তি, নদীর শক্তি এই এই নুড়ি বালি কাকর বা এই শিলাচূর্ণগুলোকে পরিবাহিত করতেই শেষ হয়ে যায়। ঠিক আছে? তার মানে নদী শুধুমাত্র বহন করে, নদী ক্ষয় করে না, সঞ্চয় করে না কোন অবস্থায়, পরিণত পর্যায়ে, তাই তো? নদী ক্ষয় করে না, সঞ্চয় করে না। তার মানে এই নদীর এই যে ঢাল, এই ঢালটাই কি বলবো, পর্যায়িত ঢাল, তাই তো? আমরা কি জানি, পর্যায়িত ঢালের মধ্য দিয়ে নদী প্রবাহিত হলে কি শুধুমাত্র নদী বহন কাজ করে, নদীর যা শক্তি আছে সেই শক্তি পদার্থ বহন করতেই শেষ হয়ে যায়, খরচ হয়ে যায়, তাই তো? নদী ক্ষয় করতে পারে না, সঞ্চয় করতে পারে না, তাই তো? তার মানে দেখো, এই পরিণত পর্যায়ে নদী উপত্যকা বরাবর কোন ঢালের সৃষ্টি হচ্ছে? পরিণত পর্যায়ে নদী উপত্যকা বরাবর কি পর্যায়িত ঢালের সৃষ্টি হচ্ছে। এটাও কিন্তু প্রশ্ন হতে পারে, ডিভিসের মতে পর্যায়িত ঢাল, নদী উপত্যকা বরাবর পর্যায়িত ঢাল কি কোন অবস্থায় দেখা যায় বা গঠিত হয়, কোন অবস্থায়? পরিণত পর্যায়ে। ঠিক আছে? আবার তাহলে এই নদীর এই দুই পাশের যে ঢাল, দেখো এই দুই পাশের যে ঢালের আকৃতি কেমন, দেখো দুই পাশে ঢালের উঁচু অংশটা, এই যে এই অংশটা, উঁচু অংশটার আকৃতি কি? উঁচু অংশটার আকৃতি উত্তল, তাই তো? নদীর পাড়ের উঁচু অংশের ঢালের আকৃতি কি? উত্তল। আর নিচু অংশের ঢালের আকৃতি কি? নিচু অংশের ঢালের আকৃতি অবতল, তাই তো? তাহলে পরিণত পর্যায়ে নদীর দুই পাড়ে উঁচু অংশের ঢালটা কি উত্তল প্রকৃতির হবে এবং নিচু অংশের ঢালটা কি অবতল প্রকৃতির হবে। এরপর দেখো যে বার্ধক্য পর্যায়ে ঢাল কেমন হয়। ঠিক আছে? দেখো, তো পরিণত পর্যায়ে এরকম পার্শ্বক্ষয় এবং জলবিভাজিকার উচ্চতা হ্রাস পেতে পেতে, পার্শ্বক্ষয় এবং জলবিভাজিকার উচ্চতা ঠিক হবে ক্রমশ হ্রাস পেতে থাকে। তো হ্রাস পেতে পেতে একদম বার্ধক্য পর্যায়ে কি হয়? বার্ধক্য পর্যায়ে ঠিক এরকম তরঙ্গায়িত প্রায় সমভূমির সৃষ্টি হয়। কি বলছি? তরঙ্গায়িত প্রায় সমভূমির সৃষ্টি হয় কোথায়? বার্ধক্য পর্যায়ে। ঠিক আছে? তো বার্ধক্য পর্যায়ে এই যে তরঙ্গায়িত প্রায় সমভূমির সৃষ্টি হচ্ছে, এই সমভূমিটাকে ডেভিস কি বলেছে তোমরা আগেই জেনেছো, কি? পেনিপ্লেন, তাই তো? এবং এই পেনিপ্লেনের মাঝে এই যে অবশিষ্ট অংশ কঠিন টিলার মতো অবস্থান করে, সেটাকে কি বলে? মোনাডনক বলে, তাই তো? তাহলে বার্ধক্য অবস্থায় যদি আমরা সমগ্র ভূমির ঢালটাকে দেখি, তাহলে ঠিক এরকম, যে যেটা উঁচু অংশ ছিল, উঁচু অংশে এরকম সামান্য উত্তল ঢালের সৃষ্টি হবে, তাই তো? এবং যেটা নিচু অংশ ছিল, এই নিচু অংশে কি অবতল ঢালের সৃষ্টি হবে। ঠিক আছে? তো ডেভিসের মতে এভাবে ঢালের বিবর্তন ঘটে। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে পরের ক্লাস।